মার্কেটে পুরো এক সপ্তাহ গোটা 5 দিন পজিটিভ ক্লোজ করার পরে আগের দিন নেগেটিভ ক্লোজ করেছি। অ্যান্ড একদিনে কিভাবে একটা ব্লু চিপ স্টক, স্বপ্নের টাকা দিয়ে একটা সবাই স্বপ্ন দেখে যে আমি কোটিপতি হব অ্যান্ড একটা সেফ ইনভেস্টমেন্ট করতে চাই ভালো স্টকে, কিভাবে 19% বা অলমোস্ট 20%, 20% ডাউন হয়ে গেছে একদিনে, 20% পতন, ভাবা যায় না সব স্টকে। বাজারে ভয়ঙ্কর ভয় চলে এসছে এটার জন্য। অ্যান্ড তার জন্য দেখেছি সব পুরো গ্লোবাল মার্কেটও এফেক্ট পড়েছে অ্যান্ড ইউএস মার্কেটও এফেক্ট পড়েছে। ইউএস মার্কেট কি তাহলে ফের পতনের ইঙ্গিত দিচ্ছে এখান থেকে, মানে সেলিং এর ইঙ্গিত দিচ্ছে? সেই জিনিসটা অনেকে যারা কমেন্ট করছিলেন নিচে ভিডিওতে, অনেকে ফোন করছিলেন, জানার চেষ্টা করছিলেন। আমি যেটুকু শর্ট টাইম পেয়েছি একদিনের মধ্যে সেইটুকুনি জাস্ট তথ্য অ্যানালাইজ করে ক্লাব করে আমি অল্প কিছু আপনাদের জাস্ট বলবো যাতে আপনারা ভয় না পান। ফার্স্ট অফ অল আমি কিসের কথা বলছি? আমি কথা বলছি অ্যাকসেঞ্চারের কথা। অনেকে আইটিতে ইন্ডিয়াতেও অনেকে কাজ করেন, টিসিএস, উইপ্রো, টেক মাহিন্দ্রা এগুলো তো কাজ করেনি, বাট অ্যাকসেঞ্চারেও অনেকে কাজ করে। ঠিক আছে, অ্যাকসেঞ্চারের শেয়ারটা খুব ভালো ব্লুচিপ বড় কোম্পানি, অ্যান্ড এত বড় কোম্পানি 18% এখানে ডাউন দেখাচ্ছে, তো একসময় 20% অব্দি ডাউন ছিল। তো 20% একদিনে অলমোস্ট ডাউন, উইচ ইজ হিউজ। এবার আপনি যদি এটাকে দেখেন যে এর লাস্ট অল টাইম হাই কোথায় ছিল, এটা এত বড় স্টক ব্লুচিপ কোম্পানি, এর লাস্ট অল টাইম হাই ছিল 2021 সালে। 2021 সালে মানে 4.5 বছর আগে এর লাস্ট অল টাইম হাই ছিল। আজকে যেখানে হয়ে রয়েছে, আজকে অলমোস্ট 70% ডাউন অল টাইম হাই থেকে। মানে 2021-এ মার্কেট পজিটিভ ছিল অ্যান্ড লোকে তারপর করোনার পর ইনভেস্টমেন্ট স্টার্ট করা শুরু হয়েছে, মার্কেট আপ যাচ্ছে এখানে এখানে এখানে, যে এখানে তো কিনে ফেসে গেছে কেউ। তো আমি বারবার ওই জন্য বলি স্টকে একটা জিনিস মাথায় রাখুন, মার্কেটের ফান্ডামেন্টাল তো দূরের কথা, নিফটি বা আমেরিকার S&P 500, ডাও জোন্স এক্সেট্রা ইন্ডাইসেস দূরের কথা। এটা মিউচুয়াল ফান্ড না, যা ইন্ডেক্স পড়লে আমার মিউচুয়াল ফান্ডও পড়বে, ইন্ডেক্স বাড়লে মিউচুয়াল ফান্ডও বাড়বে। স্টক স্পেসিফিক কিন্তু ব্যবসা রিলেটেড হয়। যদি ব্যবসা খারাপ করে মার্কেট যতই বড় ডাউন হয়ে যাবে, যদি ব্যবসা ভালো করে মার্কেট ডাউনে পড়ে থাকলেও বিএসসির মতো অল টাইম হাই লাগিয়ে যাবে। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এখানে দেখুন মার্কেট S&P 500, ইউএস মার্কেট তো অল টাইম হাইয়ের পর অল টাইম হাই লাগাচ্ছে। সিএজিআর লাস্ট 3 বছরে 20% পার ইয়ার। ইউএস মার্কেট তো ঠিক আছে, ইন্ডিয়ান মার্কেট নাই ঠিক নেই, তো তাও এই মার্কেটও 70% ডাউন। মার্কেট ক্র্যাশ আসার আগেই, রিসেশন আসার আগেই, যদি রিসেশনে আসেও এর পরে, রিসেশন আসার আগেই তো রিসেশন চলে এসছে এই একটা স্টক স্পেসিফিক। তাই জন্য বলি সবসময় নিউজে খেয়াল রাখতে, স্টক কিনলাম ঘুমিয়ে থাকলাম, ওটা করলে কারোর কিছু লস আপনারই, কেউ কিছু লাইবিলিটি নেবে না, বিকজ নেওয়া উচিত না। তো এখানে ডাউনে কিনেছে, এখানে ডাউনে কিনেছে, এই RSI দেখে কিনেছেন, এখানে ডাউনে কিনেছেন, দেখুন সব জায়গাতে প্রফিট বুক না করলে ফেসে গেছেন, রাইট? তো এই যে নিউজটা এসছে 20% ডাউন কেন একদিনে এসছে দেখুন। এবার আপনারা যদি নর্মাল কোয়ার্টারলি রেজাল্ট দেখেন, এর Q3 আর্নিংস এসছে, কোয়ার্টারলি রেজাল্ট যদি আপনি দেখেন তাহলে এটা কেমন এসছে, উপর দিয়ে মনে হবে সবই তো ঠিক আছে, ইনফ্যাক্ট বেটার আছে। বিকজ অপারেটিং মার্জিন দেখুন 20 বেসিস পয়েন্টে দিয়ে আপনার বেড়েছে, এক্সপ্যান্ড হয়েছে, 17% অব্দি হয়েছে। আর্নিং পার শেয়ার 9% বেড়ে $3.80 হয়েছে। আর্নিং পার শেয়ারে আর্নিং 9% বেড়েছে, অপারেটিং মার্জিন বেড়েছে। ফ্রি ক্যাশ ফ্লো কোম্পানিতে এখন $3.6 বিলিয়ন আছে, এমন না যে ক্যাশ ফ্লো নেই বা ক্যাশ ফ্লো নেগেটিভ। ক্যাশ ফ্লো নেগেটিভ হলে আমরা জানি কি বলেছি, যে কোম্পানি বন্ধ হওয়ার মুখে, ব্যাংক্রাপসি ঘোষণা করার মুখে। 3.6 বিলিয়ন তারপরে ডলার্স, উইচ ইজ হিউজ। ফ্রি ক্যাশ ফ্লো আছে, তো মোটামুটি সবই এখানে ঠিক আছে। জাস্ট একটা নিউজ এসেছিল যেটা অনেকে বুঝতে পারেনি অ্যান্ড ফেসে গেছে, সেটা হচ্ছে এখানে একটা গাইডেন্স বলে একটা জিনিস আছে। গাইডেন্স আপনারা একটা স্টাডি করে নেবেন। গাইডেন্সটা 3-5%-এর জায়গায় এসছে 3-4%। এই যে 1% যে কাট হয়েছে, এইটার জন্যই সব স্টকটা পুরো নেগেটিভ। এইটার মানে কি? এটা মানে যদি ডিটেলসে বুঝতে চান, এত ভিতরে ফান্ডামেন্টালি স্টকের আমি ডিসকাস করি না, বিকজ অ্যাকসেঞ্চার বাইরে স্টক অতটা করে লাভও হয় না। তো যদি কমেন্ট করতে পারেন, যদি আপনার জানার ইচ্ছা থাকে, আমি কমেন্টে রিপ্লাই করে দেবো, বা হালকা হালকা বলি। এই 1%-এর জন্য এটা জাস্ট বোঝা যাচ্ছে যে যেটুকুনি খরচা আইটিতে রিসার্চ করার জন্য দরকার ছিল অ্যাকসেঞ্চারে, সেইটুকুনি খরচা এক্সপেকটেশনের দ্বারা করতে পারেনি। মিডিল ইস্টের কনফ্লিক্টের জন্য, মিডিল ইস্টের কনফ্লিক্ট, ইরান, ইসরায়েল, ইউএস, এই কনফ্লিক্টস, মিডিল ইস্টের কনফ্লিক্টসের জন্য করতে পারেনি। তার মানে আর যে ক্লায়েন্টসগুলো আসছে, ক্লায়েন্টগুলো
আসছে, কনভিন্স হচ্ছে না, এআই মডিউলটাও অতটা ভালো নয়, টাইম লাগাচ্ছে অনেক রিপ্লাই দিতে, যে কাজ করবে করবে না, এই রিজনের জন্য গাইডেন্স থেকে টাকা কমাতে হয়েছে। তো নিজের ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে রিসার্চে হয় এটা কম করতে পেরেছে বা কম করবে ফিউচারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আইটির ক্ষেত্রে, নিজেকে এক্সপ্যান্ড করা। ঠিক আছে, তো এখানেই জাস্ট কাট করেছে, এটা খুব বাজে। ওকে, তো এইটার জন্য এই এফেক্টে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কি হয়েছে, ইউএসএতে কিছু, যদি ইউএসএতে যদি শীতকাল পড়ে যায়, আমাদের এখানেও গরমকাল থাকলে একটু হাঁচি আসবেই, আমাদের এখানেও ঠান্ডা লেগে যায়, সিম্পল অ্যাজ দ্যাট। মার্কেটসের কথা বলছি। তো এখানে সব বাকি ইন্ডেক্স মোটামুটি ঠিক ছিল, শুধু নিফটি আইটি ইন্ডেক্সই আমরা দেখতে পাচ্ছি 3.65% ডাউন, পুরো নিফটি আইটি ইন্ডেক্সটাই। আইটি ইন্ডেক্সটা অলরেডি 40,000 এখানে তো হাই লাগিয়ে অলরেডি এখানে 27,000 কাছাকাছি মোটামুটি চলে এসছে, যেটা আপনি যদি ক্যালকুলেট করে অলরেডি 35% অলরেডি এখানে ডাউন, 35% মধ্যে অলরেডি এখানে ডাউন অলরেডি 30%, মানে আমরা বিয়ার জোন বা আমরা ক্র্যাশ বুঝি, তো এই ইন্ডেক্সে অলরেডি বিয়ার জোনে ঢুকে গেছে। এর এই এফেক্টেই আমরা দেখব যে সব থেকে বড় স্টক আইটিতে ইন্ডিয়ার কি আছে, টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, 4,500-এর উপরে, 4,600-র কাছে অল টাইম হাই যখন লাগিয়েছিল, তারপর থেকে বাজে দিন শুরু, তারপর থেকে ওঠেনি, অলমোস্ট এখানে 55% ডাউন, আধারও ডাউন হয়ে গেছে নিচে, আধা সেখান থেকেও ডাউন, আধা হলে 50% ডাউন, 2,000 টাকা ছুটছে প্রায়, হয়তো এক্সপেকটেশন এটা হয়তো 2,000 টাকার নিচেও গেলে যেতে পারে। আগেন স্টক স্পেসিফিক আমি বেশি ডিসকাস করিনি, বিকজ সবার এই স্টকসগুলো থাকে না, বাট আইটি সেগমেন্ট খুব উইক, কোনোদিনই আইটি নিয়ে আমি পছন্দ করি না, কোনোদিন ডিসকাসও করি না, সেক্টর স্পেসিফিক ডিসকাস করলে আমার এখনো পছন্দ না, বিকজ সামনের রিসেশন আসলে আইটি একমাত্র হবে সব থেকে বেশি পড়বে, এআই বাবেল বাস্ট যদি হয়, আইটি একমাত্র বাবেল বাস্ট হয়ে পড়বে। অ্যান্ড যারা যারা কথা বলেন না বড় বড়, যে ব্লু চিপ নিয়ে ঘুমিয়ে থাকুন, অনেকে আপনারা না বললে অনেকে ভিডিওতে বলে, যে যারা জানে না কিছু, ব্লু চিপ নিয়ে ঘুমিয়ে থাকুন, কিছু না, ঘুমালে হয় না, ঘুমালে হয় না, ঘুমালে আমার পয়সাও ঘুমিয়ে যাবে, আর আমার পয়সা ঘুমালে টেনশনে ব্লাড সুগার প্রেশার ভোলাটাইল হবে মার্কেটের মতো, তখন আমিও সত্যিকারের ঘুমিয়ে যাবো সারা জীবনের জন্য। হয় না, নিজের পয়সাটাকে অত ক্যাজুয়ালি ফেলে রাখলে হয় না, যদি এরকম ঘুমিয়ে থাকতে হয় এফডিতে ঘুমিয়ে থাকুন, 11%, 10.5% আমাদের থ্রুতেই বন্ড সারা ইন্ডিয়াতে করে প্রাইস নিয়ে এসেছি, আসুন আমাদের কাছে বন্ডসে ইনভেস্ট করে দিন, কোনো ঘুমাতে আমরা ভালো করে ঘুমাতেও পারবেন, আপ ডাউন করবেন না, মাইনাস নিয়ে কি করবেন, 11% প্লাস নিয়ে যান, ফিক্সড রিটার্ন নিয়ে যান, 1 কোটি টাকার উপরে আছে আপনি ট্যাক্স ফ্রি 16 থেকে 18% ফিক্সড রিটার্ন নিয়ে যান, 1 কোটির উপরে থাকলে ডেট ক্যাট 2 আইএফ বলে, নিয়ে যান, কোনো অসুবিধা নেই। বাইরে এগুলো অ্যাক্সেস নেই, ডিরেক্ট প্ল্যাটফর্মে এগুলো কোনোদিন অ্যাক্সেস নেই, পাবেনও না, বিকজ এগুলো আলট্রা এইচএনআই প্রোডাক্টস, বাট 1 কোটির উপরে আছে নিয়ে যান, 50 লাখের উপরে আছে ডেট পিএমএস নিয়ে যান, 12% আপনি ফিক্সড রিটার্ন পাবেন পার মান্থ 1%। কেন আমি টিসিএস এর মতো আপ ডাউন দেখার পরও বেকার মাইনাস নেবো, কথাটা যদি ভুল বলি তাহলে বলে নিন। বাকি কথাগুলো কেন বললাম, আপনি বলবেন প্রমোট করছি, আর প্রমোট করছি বিকজ আপনাদের কাছে নেই অ্যাক্সেস, আপনারা ইনভেস্ট করতে চাইলেও টাকাটা তো লস করছেন, বিকজ আপনারা জানেন না যে কোথা থেকে এআইএফ করবো, কোথা থেকে পিএমএস করবো। যদি আমি নাই বলি তাহলে টাকাটা তো সেই 50 লাখ আছে ব্যাংকে রাখবেন না, ভুলভাল টিসিএস এর মতো সেফটি নেওয়ার জন্য জাস্ট এই স্টকে ইনভেস্ট করবেন, তার থেকে ভালো ভাই ডেট পিএমএস বা এআইএফ ফিক্সড রিটার্ন পাচ্ছি আমি 15%, 16%, 18%, আবার ট্যাক্সও দিতে হয় না, ওর উপর ট্যাক্স ফ্রি ইনকাম, তাহলে আমি যাবো না, কেন ভোলাটিলিটিতে যাবো? হ্যাঁ, যাদের অত টাকা নেই কম, তাদের জন্য মিউচুয়াল ফান্ডস বাগেরা ঠিক আছে, বাট স্টক স্পেসিফিক যাওয়া উচিত না, স্পেশালি আইটিতে উচিত না। তো 3.5% ডাউন হয়েছে, তো এইটা একটা রিজন। আগের দিন মার্কেটে, হ্যাঁ এবার আপনি বলতে পারেন যে আমিও বলছি মার্কেট তো 5 দিন বেড়েছে, আরে একটা দিন তো ডাউন আসবেই, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, একদিন দুদিন এতক্ষণ এতটা গ্রিন বেড়েছে, একটু তো আবার হায়ার লো বানিয়ে তারপরে ওঠার আগে তো একটুখানি শান্ত হবে তাই না, বা একটুখানি ডাউন হবে, তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট এটা নিউজটা কেন অনেকে প্যানিক করে গেছে, এটা হচ্ছে নিউজ। সেকেন্ড থিং ইজ, আর একটা নিউজ এসছে রিগার্ডিং, আচ্ছা অ্যান্ড নিফটি যে পড়েছে সেক্টর ওয়াইজ দেখবেন সেকেন্ড হাইয়েস্ট, আইটি দেখবেন সেকেন্ড হাইয়েস্ট ওয়েটেজ আছে নিফটিতে, 5টা কোম্পানি টোটাল মিলে অলমোস্ট 9.5 থেকে 10%, 9.43, 9.5% মতো ওয়েটেজ নিফটিতে আছে, তাই জন্য আইটি ইন্ডেক্সে কিছু হলে নিফটি ডাউন হয়ে যায়। সেকেন্ড একটা আছে হচ্ছে কেভিন ওয়ার্শ, যে নতুন এফওএমসি ফেড চেয়ারম্যান হয়েছে ইউএস এর, তো সে ওখানে বলেছে, দেখুন ফার্স্টে ও নিজে ডিসিশন নিতে পারে না, ওদের ওখানে পোলিং হয়, 18 জন থাকে মেম্বার, টোটাল ওখানে থাকে 18 জন, ওখানে এফওএমসিতে ডট প্লট হয়েছে, মানে 18 জনের মধ্যে
মেজরিটি মানে 18 জনের মধ্যে 10 জন যেটা বলবে বা 11 জন বলবে, মেজরিটি 50%-এর বেশি যেটা বলবে সেটাই হবে। বাট এখানে 9 জন 50% পুরোপুরি, এটাকে বলা হয় ডট প্লট। 50% বলেছে যে রেট হাইক করা উচিত, আর 50% বলছে সরি আর 50% বলেছে রেট হাইক করা উচিত নয়। 50% বলেছে রেট হাইক করতে অ্যান্ড 50% বলেছে রেট হাইক করা উচিত না। এবার রেট হাইক মানে হচ্ছে ইকুইটির জন্য নেগেটিভ, ইকুইটি মার্কেটের জন্য নেগেটিভ, পুরো গ্লোবাল মার্কেটের জন্য নেগেটিভ, অ্যান্ড আইটি সেক্টরের জন্য আরো নেগেটিভ। ইন্টারেস্ট রেট হাইক, যে টাকাগুলো বন্ডে বেশি পাবে, ইন্টারেস্ট বন্ডে চলে যাবে, এফডিতে চলে যাবে, এইগুলো চলে যাবে ইকুইটি থেকে বেরিয়ে। তো এখানে যেহেতু 50-50 হয়েছে, এটাকে বলা ডট প্লট, তাই জন্য কিছু আনচেঞ্জড আছে, ইন্টারেস্ট রেট এখনো আনচেঞ্জড আছে। বাট এখান থেকে বোঝা যায় যে 50% লোক যখন চাইছে রেট হাইক, আর একটা জন চাই রেট হাইকের জন্য 1%। হ্যাঁ, এটা কমতেও পারে পরে, এমন না যে পরেরটা বাড়বেই, 10 হবে এইদিকেই, কিন্তু এখান থেকে দেখা গেছে যে আমরা টাইটাই আছি, অ্যান্ড রেট হাইক যদি হয় ইউএসএ তে, তাহলে একটা এফেক্ট পড়তে পারে গ্লোবাল মার্কেটে বাজে, সেটা হয়তো 2027-এর কাছে হতে পারে। সবকিছু কিন্তু ডটস কানেক্ট হচ্ছে, নেক্সট হতে পারে 2027-এর কাছে, সব ডটস কানেক্ট হচ্ছে 2027 মানে আমি কি বলতে চাইছি লাস্ট 3-4 বছর ধরে আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, তো রেট এখন নাও ইজ 3.4%, 3.40%। ইয়ার এন্ড অব্দি রেট হাইক হয়ে এস্টিমেট অনেকে দিচ্ছে, আমি এস্টিমেটে একদমই ভরসা করি না, বাট অনেকে দিচ্ছে, আমি ভরসা করি না, বিকজ এস্টিমেট ক্যান চেঞ্জ, আপ ডাউন হতে পারে, ম্যানিপুলেটিভ। 3.8% অনেকে বলছে, বাট এটা আমার কাছে কোনো মাইনে রাখে না, সিম্পল। আমি আমার নিজের অ্যানালিসিসে চলি। এবার ওয়ার যে সিজ ফায়ার হয়েছে ইউএস অ্যান্ড ইরানের, পুরোপুরি পার্মানেন্ট সিজ ফায়ার অনেকে বলছে। এমওএ সাইন হয়েছে, জাস্ট ডিল সাইন হয়নি, এমওএ সাইন হয়েছে। তো এটার জন্য অনেকে বলছে যে এখন তো যুদ্ধ হচ্ছে না, স্ট্যান্ড স্টিল আছে, যেটা আমি আগের মাসে মে মাসে বলেছিলাম যে এখান থেকে 20 দিনের মধ্যে আমার মনে হচ্ছে একটা এমওএ সিগনেচার ট্রেড ডিলের জন্য হতে পারে। তো কালকেই 18 তারিখে, সরি আজকে 20 তারিখ, তো 18 তারিখে 20 নম্বর দিন হয় আমার ভিডিওটা থেকে, তো 21 নম্বর দিনে পুরোপুরি ডোনাল্ড ট্রাম্প সাইন করেছে এমওএ তে রেড কার্ডের। অ্যান্ড এটার পরে আমরা বুঝতে পারছি এটা রেড কার্ড হলে হতে পারতো, বাট কেভিন ওয়ার্সের এই মিটিংয়ে আমরা বুঝতে পারছি যে রেড হাইকেরও একটা ব্যাপার আছে, বিকজ সুইজারল্যান্ডে যে ট্রেড ডিল কনফার্ম, যেটা সিগনেচার লাস্ট দরকার, লাস্ট ফেজ, অ্যান্ড নিউক্লিয়ার ওয়েপনের জন্য কি করবো না করবো, ওইখানে জেডি ভান্স যে আমাদের ভাইস প্রেসিডেন্ট, সে ক্যান্সেল করেছে লাস্ট মোমেন্টে সুইজারল্যান্ডের মিটিং, অ্যান্ড সেটাই ছিল লাস্ট মিটিং ইউএস ইরানের ট্রেড ডিলের জন্য। তো ওই জন্য নাহলে রেড কার্ড হয়তো হয়েও যেত, আর মার্কেটকে আরো বুলিশ আমরা দেখতে পারতাম। তো এবার পজিটিভস কি আছে এখানে? পজিটিভস ইজ, লাস্ট এক মাস ধরে আমি বলে যাচ্ছি যে ক্রুডকে $80 বা তার নিচে আমরা দেখতে পারি, যেটা এখন ব্রেন ক্রুড আজকে যদি খুলে দেখেন তো $77 কারেন্টলি। আজকে যদি ব্রেন ক্রুড আপনারা খুলে দেখেন, কারেন্টলি এখন $77, $77। তো অনেকখানি, মোটামুটি এখান থেকে 115, 110, 5, 6 এই লেভেল থেকে স্টিপ একটা ডাউন হয়েছে এমওইউ সাইন করার জন্য $77। এটা আরো নিচে $75 এর নিচে, 70 থেকে 75 গেলে আরো আমাদের ইন্ডিয়ার ইকোনমির জন্য ভালো, অ্যান্ড গেলে যেতে পারে। দি অ্যান্সার ইজ, যেতে কি পারে? দি অ্যান্সার ইজ ইয়েস, গেলে যেতে পারে। যদি এখনো আরো পজিটিভস কিছু আছে আমার মতো, আমি বলবো পজিটিভস আসবে না, আমি ঠিক বলবো, মাই ওপিনিয়নটা আমি লাস্টে ঠিক বলবো। স্ট্রেট অফ হরমুজটা ওপেন আস্তে আস্তে হয়েছে, আর জাহাজ ওখান থেকে ইউএস নেভি আবার যেতে দিচ্ছে, অ্যান্ড রিওপেনিং এর কথাবার্তা চলেছে, অ্যান্ড রিওপেনিং হওয়ার দোরগড়ায় আছে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, যেটা খুব মেন ইন্ডিয়ার, তো প্রত্যেক $10 যে ক্রুড অয়েলের দাম পড়ছে, ব্রেন ক্রুডের দাম পড়ছে, ডিক্রিজিং ক্রুড অয়েল, তার জন্য জিডিপির 0.4% প্রোটেক্ট হচ্ছে, যেটা ইন্ডিয়াকে গ্লোবাল স্টেজে আরো মজবুত করতে সাহায্য করে। পসিবিলিটি কি এই তিনটেই যদি ঠিকঠাক থাকে, তিনটে তো পজিটিভ, এই তিনটে যদি ঠিকঠাক থাকে, আনচেঞ্জ থাকে, আনে বলে 2-3 মাস বা একটা কোয়ার্টার স্পেশালি, তাহলে আরবিআই একটা রেট কাট করতে পারে। আরবিআই নিজস্ব ইন্ডিয়াতে বলছে একটা রেট কাট করতে পারে। আর আমরা রেট কাট মানে কি বুঝি? রেট কাট মানে আমরা বুঝি যে লোনের ইন্টারেস্ট কমে যাবে, বা ব্যাংকের এফডি বন্ডসের রেট কমে যাবে। যারা বন্ডসে ইন্টারেস্টের অনেকে বলে রেখেছিলেন ইনভেস্ট করার জন্য, তাদের কিন্তু যদি রেট কাট হয় কিন্তু ইন্টারেস্ট কমে যাবে, আমি আগে থেকে বলে রাখছি। তো আপনার কাছে হয়তো হাই ইন্টারেস্ট পাওয়ার জন্য 10.75 অবধি পাওয়ার জন্য আপনাদের কাছে, আমাদের কাছে আছে 2-3 মাস, যদি রেট কাট না হয়, মানে এইটুকু কনফার্ম আছে। তো লোন কমবে, এফডি কমবে, আপনারা বন্ডসের ইন্টারেস্ট কমবে, মানে ফিক্সড ইনকাম গুলো কমবে, এইগুলো এখান থেকে টাকাগুলো বেরিয়ে যাবে ইকুইটিতে, ইকুইটি তখন আপ হওয়ার চান্সেস থাকে। বাট এটা পসিবিলিটি শুধু, আরবিআই রেট করবে কি বাড়াবে সেটা পরের ব্যাপার, এগুলোতে আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আচ্ছা নেগেটিভস কি আছে? নেগেটিভস ইন্ডিয়াতে তেমনি কিছু নেগেটিভ সব বাইরের দেশেই আছে,
ঠিক আছে। নেগেটিভ আছে ইউএস এর 10 ইয়ার বন্ড ইল্ড, যেটা নিয়ে আমি অনেকদিন ভিডিও বানাইনি যদিও। যদি নিচে কমেন্ট করেন যে ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড রিসেশনের জন্য কি ইন্ডিকেট করছে, বা অন্য কোনো টপিক বা স্টক রিলেটেড, যেটা আমি টিসিএস বা অ্যাক্সেঞ্চার নিয়ে যেমনি বললাম, যদি ট্র্যাক করতে হয় নিচে কমেন্ট অবশ্যই করতে পারেন, আমি সবার কমেন্ট পড়ি। ইউএস এর 10 ইয়ার বন্ড ইল্ড 16 বিপিএস পয়েন্ট হিসেবে বেড়ে 4.46% হয়েছে। এটা যত বাড়বে সেটা ইকুইটি, গ্লোবাল ইকুইটির ক্ষেত্রে বাজে, বিকজ ইকুইটি সেল অফ হয়ে এখানে যদি সেফার একটা ইউএস বন্ড ইল্ডে পায়, তাহলে এফআইআই রা এখানে ইনভেস্ট করে। সেফলি আমি 4.5% পাচ্ছি, আমি কেন অন্য জায়গাতে ইকুইটিতে ইনভেস্ট করবো, বন্ডসে ইনভেস্ট করবো? এর জন্যই এটা স্ট্রেনথেন হওয়ার জন্য ডলার ইন্ডেক্স 1% বেড়েছে। অ্যান্ড 1% ডলার ইন্ডেক্স বেড়েছে মানে কি, গোল্ড ডলারের কম্পিটিটর আগেনস্টে। ডলার বাড়া মানে পুরো সব গ্লোবাল রুপি উইকেন হবে, গ্লোবাল রুপি হলো, পাউন্ড হলো, সবকিছু উইকেন হবে, যেগুলো বাইরের দেশে এক্সপোর্ট বেশি করে না, ইম্পোর্ট করে। তাই জন্য ইভেন গোল্ডও একটুখানি কিছু করার জন্য ডাউন গেছে, বাট আমি গোল্ডকে বেশি ডাউন আমি দেখছি না। গোল্ড আবার যেমন জায়গায় ছিল তেমনি কিছুদিনে আবার চলে যাবে। এফআইআই এর প্রেশার হয়েছে, তার জন্য ইউএস এর বন্ড ইল্ডে বেশি পেয়েছে বলে এফআইআই সেলিং কন্টিনিউ যেমনি ছিল কন্টিনিউ হয়তো থাকবে। আইটি স্টকসের ব্যাপারটা আমি আগেই বললাম, এই 3-4টে জিনিস হচ্ছে নেগেটিভ পয়েন্ট। এর জন্য ইউএস এর S&P 500 আগের দিন -1.21% ইকুইটি সেল হয়েছে, ইউএস এর বন্ড ইল্ড বেড়েছে বলে, বিকজ এই টাকাগুলো বন্ডে যাচ্ছে, সেফার বন্ডে। হংকং এরটা 1.6% মাইনাস হচ্ছে, বিকজ এটা ডলার পেগড। ইউএস এর ডলার যা কাজ করে ওরকমই কাইন্ড অফ কাজ করে ডলার পেগড পুরোপুরি হংকং এর যে ডলার আছে। এফটিএসি বা ইউকের মার্কেট 1%-এর একটু বেশি ডাউন হয়েছে, বিকজ পাউন্ড উইক হয়ে গেছে। যেমনি রুপি উইক হয়ে যায়, এটা আগেন্স্ট ডলার। কেন উইক হয়ে যায় পাউন্ড? বিকজ ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, এক্সপোর্ট করে না, ইন্ডিয়ার মতো ইম্পোর্ট করে বেশি, অ্যান্ড ইনফ্লেশনটাও বেড়ে গেছে, তাই জন্য ডাউন। ইন্ডিয়ান মার্কেটও অল্প ডাউন, বেশি অত হয়নি, যদিও মিক্সড ছিল, ভোলাটাইল ছিল যদিও। জাপান অ্যান্ড কসপি শুধু এর, জাপান অলমোস্ট 1.7% আপ, কসপি অলমোস্ট 2.30% আপ। এই দুটো কেন আপ হয়েছে? বিকজ এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, যেগুলো ইউএসকে এক্সপোর্ট করে, নিজে ম্যানুফ্যাকচারিং করে, বাইরে ইউএসকে কিছু দেয়, অ্যান্ড সেগুলো স্ট্রং। যত ডলার স্ট্রং হবে, ডলার ইন্ডেক্স স্ট্রং হবে, ডলার স্ট্রং হবে, তত আমাদের জাপান আর কসপি বা কোরিয়ান মার্কেটে তত ভালো হবে। তো মোটামুটি মাই ওপিনিয়ন। আমার ওপিনিয়ন কি আছে তার আগে আমি দেখে নিই যে কি কি ডিসকাশন আমার করা বাকি থাকলো। আমি আমার ওপিনিয়ন বলবো যে মার্কেটকে কি আমার মনে হচ্ছে এখনের জন্য। তো এর জন্য লাস্ট কিছু দিন ধরে আমরা যে দেখছি যে মার্কেটটা একটু যে র্যালি দিচ্ছে, একদিন ডাউন হতেই পারে, বাট এই ডাউনটাকে, এই নেগেটিভ নিউজ যেটুকুই আছে, এটা কি আমাদের নেগেটিভ নিউজটা কি সাস্টেনেবল? তাহলে কি নেগেটিভ নিউজ যদি সাস্টেন হয়, তাহলে তো মার্কেট এখান থেকে আবার সেল অফ হবে। অ্যান্ড এই পজিটিভিটি যেটুকুনি ছিল, এর জন্য মার্কেট তো অলরেডি ইন্ডিয়া বিক্স ডাউন গেছে। দেখুন এই অবধি তো আবার আসার কথাই, আমি বলছি কোনো না কোনো দিন, মানে আনেওয়ালে কিছু দিনের মধ্যে, কিছু এক মাসের মধ্যে আসার কথাই। আমি সাপোর্ট আগের দিন বলেই দিয়েছি। ডলার ইন্ডেক্স এখানে দেখুন একটা রেজিস্ট্যান্স, কি রেজিস্ট্যান্স জোনে আছে। আবার এখান থেকে যদি নিচে নামে, ফার্স্ট বাড়বে হচ্ছে গোল্ড, যেটা আমি গোল্ডের উপর ভিডিও করা আছে শর্ট টার্মের জন্য, আমার 1 মাসের জন্য ভিডিও করা আছে। সবই মোটামুটি আমি কভার করে দিয়েছি। যদি কোনো ডাউটস থাকে নিচে আপনারা কমেন্ট করতে পারেন। স্টক স্পেসিফিক প্লিজ যাবেন না, এখন একটু অ্যাভয়েড করবেন আমার মতে। তো আমার ওপিনিয়ন কি বলে কমেন্টে যাওয়ার আগে, আমার ওপিনিয়ন বলে, যদি ক্রুড এখান থেকে, ক্রুড অয়েল যদি সিগনেচার বগেরা সবকিছু ঠিকঠাক থাকে, ট্রেড ডিল সবকিছু ঠিকঠাক থাকে, ক্রুড অয়েল যেটা $77 পার ব্যারেল রয়েছে, এইটা 70 থেকে $75 পার ব্যারেলে থাকবে। আর যদি কন্টিনিউ 1-2 মাস থাকে, তাহলে কিন্তু আরবিআই রেট কাটের কথা ভাবতে পারে। রেট কাটের কথা ভাবলে ভেরি গুড ডিসিশন আমাদের ক্ষেত্রে হবে। এটা হচ্ছে $70-75 মধ্যে আমি এক্সপেক্ট করছি। কিছুদিন আগে আমরা 100-র কাছে ছিলাম, কিছু দিন আগে, মাস আগেও না, কিছু দিন আগে। এখন আমরা দেখুন কতটা ডাউনে পাচ্ছি আমরা ক্রুড অয়েলকে, উইচ ইজ ভেরি গুড আমাদের ক্ষেত্রে। তেল বেশি মহঙ্গা হলে আমাদের উচিত না, তো তেলে এখানে প্রেশার আরো ক্রিয়েট হবে। ঠিক আছে, তেলে যত প্রেশার ক্রিয়েট হবে অ্যান্ড স্টেবল হবে, যদি ডলার ইন্ডেক্স আজকে বেড়েছে বাট তারপরে যদি সাস্টেন হয়, যদি একই জায়গায় থাকে বা এখান থেকে ডাউন অল্প হয়, প্রফিট বুকিং আসে, তাহলে ডলার ইন্ডেক্স যদি আবার একটুখানি নিচে যায়, তাহলে এখান থেকে দুটো জিনিস, মার্কেটস ঠিকঠাক থাকবে। মার্কেটসে দেখুন অনেক এক্সটার্নাল ফ্যাক্টরসও থাকে, বাট মার্কেটসে আমি যেটুকুনি বুঝি, ডাউন হওয়া, এই যে এতদিন ধরুন 5 দিন আপ হয়েছে, তো এইটুকুনি ডাউন হওয়া ইটস কোয়াইট ন্যাচারাল, আবার যে আপ হতে যাবে, এইটুকু ডাউন তো ইটস কোয়াইট ন্যাচারাল। এরকম করে কোনোদিন দেখেছেন মার্কেট আপ হতে? এইটুকু যদি আপ হয়, হুট করে পড়বে, এখন পুরোটাই পড়বে। তো
তো এইটাকে ডাউন হবে, নেক্সট আপ যাওয়ার আগে এইটুকু ডাউন, ইটস হেলদি। একদিন, আবার একদিন, 2 দিন 3 দিন ডাউন হলো, বাট অল্প ডাউন হলো, বেড়েছিল ধরুন 10%, কমবে 5%, নেক্সট 10% বাড়ার আগে কোনো অসুবিধা নেই, এই 5% পড়ার জন্য ভয় পাবো না, ঠিক আছে? তো এইটা আমার মনে হয় মার্কেট এখনো অবধি আমার মতে আপ ট্রেন্ডে, যে আমাদের এপ্রিল মাসের 1 তারিখ থেকে যে আমাদের আপ ট্রেন্ড চালু আছে, মোটামুটি ডাউন ট্রেন্ড তো নেই, কেউ বলতে পারবেন না, আপ ট্রেন্ড চালু আছে এপ্রিল মাস থেকে, ওই আপ ট্রেন্ডটা এখনো অবধি কন্টিনিউ আমার মতে মনে হচ্ছে। নিফটিকে বেশি আমি ডাউন দেখছি না, অনেকে বলছে 22,000 যাবে, এবার 22,000 নিচে চলে যাবে, এখন টাইম ওইটা এখনো আসেনি, কিন্তু ব্যাড টাইমস অ্যাহেড, এটা আমি বলে দিচ্ছি। কেটে বেরিয়ে যাবেন না যাবেন সেটা আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করবেন, বিকজ স্টক স্পেসিফিক বিভিন্ন জনের বিভিন্ন জিনিসটা, যারা যারা আমাদের ক্লায়েন্ট আছেন বা যারা যারা আমাদের আউটার হোল্ডিংস পাঠিয়েছেন, আমরা জুলাইয়ের মধ্যে সবাইকে সব বলে দেবো কোন কোন স্টক কখন বেরোতে হবে, এখন বেরোতে হবে, পরের বছর বেরোতে হবে, কোনটা রেখে দিতে হবে, অ্যান্ড বেরিয়ে কোন কোন জায়গায় ইনভেস্ট করতে হবে। অলরেডি কয়েকজনকে বলেও দিয়েছি, আর বাকিদেরকে আমরা বলেও দেবো, ঠিক আছে? মানে বাইরের পোর্টফোলিওগুলো যারা যারা পাঠাননি পাঠিয়ে দেবেন, সেগুলো নয় প্রি আইপিওতে, নয় মিউচুয়াল ফান্ডে, সেফ জায়গায় ইনভেস্ট করে দেবো, আমাদের যেগুলো মনে হচ্ছে সামনের দিনে রিসেশনে যেগুলো বাড়বে। অ্যান্ড গোল্ডের জন্য, সিলভারের জন্য এটা একটা পজিটিভ নিউজ হতে পারে যদি এটা হয়, ঠিক আছে? আমার মতে এটাই, যে বেশি নেগেটিভিটি আমি দেখছি না, অল্প এইটুকুনি নেগেটিভ। এটা নেগেটিভ বলে না, এটাকে বলা হয় হেলদি কারেকশন, এটাকে বলা হয় হায়ার লো। তো এটা সবার জন্য থাকে, প্রত্যেকটা মার্কেটের জন্য থাকে, বাট এখান থেকে যে এইরাম পড়ে যাওয়া, এটাকে আমি পুরোপুরি, যদি ইন্ডিয়ার উপর বোম না পড়ে যায় বা কিছু, তাহলে আমি কিছু ম্যাসিভ, কিছু বড় কিছু যদি চেঞ্জেস না হয়, আমি কারেন্টলি অতটা দেখছি না। আমি মার্কেটটাকে একটু পজিটিভিটির মধ্যেই এখনো সামনে আছি, ঠিক আছে? সামনে দেখছি। এবার যদি দেখুন মার্কেট 24,000-এ আছে, অনেকে 23,600 যাবে, ধরুন উইক, পরের উইক ক্লোজ করবে 23,600, ধরুন ডাউন গেল, অনেকে বলবে রাজদার অ্যানালিস ভুল। আরে আমি তো এক সপ্তাহের অ্যানালিস করিই না, আমি তো 2-3 দিন অ্যানালিস করি না, আমি করি 1 মাস পরের অ্যানালিস, আমি করি 2 মাস পরের অ্যানালিস। মানে আমার আজকের থেকে একটা মাস আমার মনে হচ্ছে ঠিকঠাক আছে, এমন কিছু ডাউন হওয়ার কোনো চান্সেস নেই, আপের দিকেই যাবে সবকিছু। পুরোপুরি লেভেল ওয়াইজ আমি পুরোপুরি অ্যানালিস করিনি, তো যদি লেভেল ওয়াইজ অ্যানালিস আপনাদের চাই, যেহেতু এই ইভেন্টগুলো তাড়াতাড়ি হয়েছে, একদিনের মধ্যে হয়েছে, তার লেভেল ওয়াইজ যদি চান, টাইম নিয়ে আপনি নিচে কমেন্ট করতে পারেন, বা যদি স্টক স্পেসিফিক একটা প্রি আইপিও সেগমেন্টের স্টক, যেটা 19 লক্ষ টাকা অনেকের কাছেই আছে, 19 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে কিভাবে 1233 কোটি হয়েছে, আগেন এটা কিন্তু রিয়েল স্টোরি, কিভাবে এটা হয়েছে, অ্যান্ড আনে বলে নেক্সট আবার কিরকম কিছু এটা আনা হওয়া সম্ভব, এই জিনিসটা পুরোপুরি আমি ডিকোড করবো অ্যান্ড পুরোপুরি এক্সপ্লেন করবো, ডিটেলড একটা ভিডিও বানাবো যদি আপনার চাই, যে কোনো একটা টপিকের উপর চাই, ইউএস বন্ডের উপর রিসেশন চেক করা, আপনার লেভেল ওয়াইজ আপনার মার্কেট কি হবে সেটা, বা এই টপিকের ওপর, প্রি আইপিওর ওপর, নিচে যদি চাই কমেন্ট করে দিতে পারেন, ঠিক আছে? চলুন কমেন্টের দিকে যাবো। আচ্ছা, একজন কমেন্ট করছেন, আমি পার মান্থ 21,000 এসআইপি করি, আমার বর্তমান পোর্টফোলিও 20,61,000, আমার এজ 47 ইয়ার্স, আমি 50 ইয়ার্সে কি 45 লাখের মালিক হতে পারবো? জানালে খুব ভালো হয়। ম্যাডাম, নাম দেখে বুঝতে পারছি আপনি হয়তো ফিমেল, তো তাই জন্য বলছি ম্যাডাম, আপনাকে কি করতে হবে, আপনাকে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। আপনি টাকার যদি মার্কেটটাকে ভাবেন 2020 পর থেকে 2024 অব্দি যেমন মার্কেটটা বুলরানে গেছে ওরকমই সারা জীবন থাকবে, দি অ্যান্সার ইজ নো। বিকজ আপনি যদি ঠিকঠাক সময় এইবার বেরোতে না পারেন বা ঠিকঠাক জায়গায় যদি না থাকে, তাহলে, আর আমার কথা যদি ঠিক হয়ে যায় এবারে, যে মার্কেট যদি ক্র্যাশ চলে আসে অ্যান্ড যদি পোর্টফোলিওটা এখন অ্যাজ ইট ইজ চেঞ্জেস না থাকে, আমি জানি না আপনার পোর্টফোলিওতে কি থাকে, তাহলে আপনার পোর্টফোলিও 20 লাখটা, মানে 3 বছরে আপনি বলছেন ডবলেরও বেশি, 20 লাখটা 45 লাখ 3 বছরে, এসব গল্প কথা যে বলে তার কাছে গিয়ে বলবেন, তাই না? কোথায় আপনি ইনভেস্ট করেছেন, এটা উল্টে 10 লাখে নেমে আসলে আসতে পারে। আমি বলবো 10 থেকে 15 লাখের মধ্যে আসাটা বেশি ফেভারেবল, যদি আপনার কাছে স্মল, মিড, লার্জ, হ্যান ত্যান এগুলো থাকে। তো কিভাবে প্রোটেক্ট করবেন, আবার কবে ব্যাক টু ইকুইটি যাবেন, ওটা পিওরলি আপনার ব্যাপার, বা যাবেন কি না দেও। এফডি করবেন, কোথায় এফডি করবেন, ব্যাংকও পড়ে যেতে পারে, বন্ড ঠিকঠাক না করলে বন্ডও ডিফল্ট হতে পারে, সবই রিসেশন আসলে বাজে হয়ে যায়। পোস্ট অফিসে 2008-এ 8 মাস টাকা ফেরত দেয়নি লোকের, আর 4 মাস হলো ডিফল্ট হয়ে যাওয়ার দোরগোড়ায় থাকতো। তো সবকিছুই অ্যাট রিস্ক, কিন্তু এমন এমন রিসেশনের সময় কিছু অ্যাসেট ক্লাসেস থাকে যেগুলো বাড়লে বাড়তে পারে। এবার এমন না যে আমি মুখস্থর মতো থিওরিটিক্যাল অ্যান্সার বলে দিলাম। অনেকে বলে রাজ তুমি তাহলে অ্যাসেট ক্লাসের নাম বলো না কেন, বলা যায় না, বিকজ এক্সটার্নাল ফ্যাক্টরস থাকতে পারে। ধরুন আমি বললাম গোল্ড বাড়তে পারে এক্সাম্পল, বাট এখানে যদি ক্রুডের এক্সটার্নাল ফ্যাক্টর চলে আসে, তেল, অ্যান্ড তেল বাড়তে থাকে, তখন যতই মার্কেট নামলে গোল্ড বাড়ুক, তখন গোল্ডও নামতে থাকবে, মার্কেটও নামবে, যেটা এখন হচ্ছে এই বছর, যেটা বলেছিলাম না গোল্ডের সাথে ইকুইটি রিলেটেড,
ক্রুড যদি এক্সটার্নাল ফ্যাক্টর চলে আসে। যদি ইউএস ডলার ইন্ডেক্স বা যদি বন্ড ইল্ড যদি এক্সটার্নাল ফ্যাক্টর চলে আসে, তাহলে ক্রুড গোল্ড সবকিছু এক্সটার্নাল ফ্যাক্টর চলে আসবে। আপ ডাউন ম্যাটার করে, ডিপেন্ডিং আপন নিউজ, ডিপেন্ডিং আপন পলিসিস ম্যাটার করে। তো ওই জন্য ঠিকঠাক যদি আপনার পোর্টফোলিও না থাকে, যদি স্মল মিড লার্জ এরকম করে বসে আছেন আর যদি বাকি কিছু নেই, আপনার যদি মিউচুয়াল ফান্ড মানে শুধু আপনি ভাবেন যে এসআইপি মানে স্মল মিড লার্জ ফ্লেক্সি মাল্টি এইগুলোই, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন এইগুলোই, তাহলে ইউর অ্যাট রিস্ক আমার মতে। 45 লাখ তো ভুলে যান, আপনি 10 লাখে চলে আসুন, বা আপনি বন্ডে বা এফডিতে ইনভেস্ট করে দিন, তাও বেস্ট। না বুঝে করবেন না ম্যাডাম, টাকার জন্য যদি এখানে আসেন তাহলে ঠিক নেই এখানে। আপনি যদি টাইম নিয়ে এখানে আসেন ঠিক অ্যান্ড যদি টাইম না দিতে পারেন, ভালো একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিয়ে নিন, সে আপনাকে ঠিক 45 কেন 4.5 ক্রোর্সে পৌঁছে দেওয়ার যার ক্ষমতা আছে। হয়তো 3 বছরে না, সে ঠিক গাইডেন্স দিয়ে হয়তো 10 বছরে পৌঁছে দেবে, হয়তো 15 বছরে পৌঁছে দেবে, কিন্তু পৌঁছে ঠিক দেবে। আপনি যেমনভাবে লিখেছেন আমার মনে হয় না মার্কেটে আপনি কিছু জানেন, অ্যান্ড জাস্ট টাকার মেশিন হিসেবে ভাবেন যে 20 লাখটা রাখলে 45 লাখ এমনি অটোমেটিক হয়ে যাবে। ডেঞ্জার ইজ নোরম হয় না, অত সহজ না জিনিসটা। রাজদা থ্যাংক ইউ সো মাচ। ক্যাট 1 2 3 নিয়ে ডিটেলসে ভিডিও দিন প্লিজ, বেশ ইন্টারেস্টিং লাগলো টপিকটা, আরও জানতে ডেপথে ইচ্ছা করছে। যারা যারা আমাদের ক্লায়েন্টস আছে তারা তারা আমাদেরকে কন্ট্যাক্ট করবেন বা অনুষ্ঠিকে কন্ট্যাক্ট করে আমাদের ময়দান অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আমাদের একটা টাইম আমরা ডেডিকেটেড রাখি সবাইকে 1 ঘন্টা বোঝানোর জন্য। ডেভেঞ্চার্স, ওর মধ্যে এনসিডি, এমএলডি, গিফট সিটি, ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3 আইএস, ভিসি ফান্ড, আর্লি সিট্রান ফান্ড অ্যান্ড সিকিউরড বন্ডস অ্যান্ড প্রি আইপিও, এই সেগমেন্ট যেগুলো বাইরে কোনোদিন পাবেন না, এক্সক্লুসিভ আমাদের ক্ষেত্রে। ডিরেক্ট প্ল্যাটফর্মও পাবেন না, ব্যাংকেও পাবেন না, পোস্ট অফিসেও পাবেন না, কোথাও পাবেন না, বাট এইগুলোতেই আলটিমেট পয়সা তৈরি হয়। হ্যাঁ, মিউচুয়াল ফান্ড তো সেফ সিকিউর লং টার্মের জন্য, বাট এগুলোতে ফিক্সড রিটার্নও 16 to 18% পাওয়া যায় ট্যাক্স ফ্রি। এই এক্সক্লুসিভ জিনিসগুলোর জন্য আমাদের অফলাইনে এসে বুঝতে পারেন। কেন ভিডিও বানাই না এইগুলো নিয়ে? বিকজ এগুলোর দেখার লোক কম। এগুলো শুরু হয় 1 CR অ্যান্ড অ্যাবাভ। যাদের 1 CR অ্যান্ড অ্যাবাভ ইনভেস্ট করার মতো আছে, 5 কোটি 10 কোটি, তারা হয়তো ভিডিওস দেখে না, তারা ডিরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করেই করে নেয়। তো তারা ভিডিওস দেখে না, তাই জন্য আমি ভিডিও মানে লাভ হবে না, বিকজ লোকে দেখেই বা কি করবে, আপনার কাছে টাকা নেই, আপনারা ইনভেস্ট করেই বা কি করবেন। তো এখান থেকে ক্যাট 2টাই সব থেকে বেস্ট, 16 to 18% মিনিমাম গ্যারেন্টিড রিটার্নস, ইভেন ট্যাক্স ফ্রি, প্রিন্সিপাল 200, 300, 500% প্রোটেকশন নিয়ে। ঠিক আছে, এটা হয়ে আসছে সিন্স 1995, যবে থেকে মিউচুয়াল ফান্ড আছে। বাট ওই আর কি, ল্যাক অফ নলেজে লোকে ওয়েস্ট বেঙ্গলে কেউ জানে না। অ্যান্ড বিকজ জানবেই বা কি করে, ব্যাংকে নেই, ডিরেক্ট প্ল্যাটফর্মসে নেই, কোনো ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজার ওয়েস্ট বেঙ্গলে নেই, ভালো র্যাঙ্কড নেই কারণ। তো কাউকে তো বলতে হবে, পিচ করতে হবে। আমি বললাম তাও তো আপনারা জানছেন তখন, নাহলে ওই জন্য জানেন না, সিম্পল অ্যাজ দ্যাট। তোমার ভিডিও দেখতে বেশ ভালো লাগে, যারা আপনার ভিডিওর থাম্বনেল দেখে চলে যায় তারা ডাইরেক্টলি ডুবে যাবে 100%। আমি এটাই চাই। অনেকে থাম্বনেল দেখে যে নিফটি 28,000, আরে ভিতরে কি আমি 28,000 বলেছি? হয়তো ভিতরে আমি অন্য কিছু বলেছি। আগের ভিডিওতে কি বলেছি? হয়তো এটা কি ফেক ট্র্যাপ। আমি আগের ভিডিওতে বলেছি এখন মার্কেট ঠিক আছে, আগের সপ্তাহে মার্কেট ঠিকই ছিল, 5 দিনের ভালো একটা র্যালি ক্যাচ করেছি আমরা। না বেচতে বলেছিলাম আগের সপ্তাহে ভিডিওতে, আগের শনিবার। তো দ্যাট ইজ দ্য রিজন। মানে থাম্বনেল দেখে যে চলে যাবে চলে যাক। আমি থাম্বনেলটা যদি শুধু ভিডিও বানাতাম তাহলে ভিডিও বানাতামই বা কেন? শুধু থাম্বনেলে সব বলে দিলে। একটা ফান্ড নিয়ে জিজ্ঞাসা করার ছিল আপনাকে, বন্ধন স্মল ক্যাপ ফান্ডটা কেমন যদি কখনো বলেন তাহলে ভালো হয়। ঠিকঠাক ফান্ড, সবসময় দেখে রাখতে হবে বেঞ্চমার্ককে বিট করছে কিনা, বিটা আলফা সর্টিনরিসি এগুলো চেক করতে হবে। মেন বন্ধন স্মল ক্যাপ একটা জিনিস চেক করতে হবে, যেটা হচ্ছে কবে থেকে পারফর্ম করা ঠিকঠাক শুরু করেছিল। যবে হচ্ছে নিপন স্মল ক্যাপের পুরো ম্যানেজমেন্ট 90% ম্যানেজমেন্ট বন্ধনে চলে এসেছিল, রিক্রুটেড হয়েছিল। নিপন স্মল ক্যাপের বাজে দিন শুরু হয়েছিল, আমি বলেছিলাম এখান থেকে বেরিয়ে যেতে। বন্ধন স্মল ক্যাপের ভালো দিন শুরু হয়েছিল। এর মধ্যে অলরেডি 40% লোকের এখন আবার একটু আন্ডার পারফর্ম করা সবে শুরু করেছে, কারণ 40% ম্যানেজমেন্ট অন্য এখন এএমসিতে চলে গেছে। বাকি 50% যে লোক আছে আপনাকে দেখতে হবে যে কখন তারা বেরিয়ে যাবে, ট্র্যাক করতে হবে। যদি তখন বেরিয়ে যায় একদম 100%, তখন এক্সিট করে অন্য জায়গাতে যেতে হবে। আর মার্কেটের সিচুয়েশন হিসেবে তখন তো সুইচ করতেই হবে, নিজেকে ট্র্যাক করতে হবে। আর না পারলে কন্ট্যাক্টটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার যে ট্র্যাক করে। থাম্বনেল তো আচ্ছা, থাম্বনেল রিলেটেড যে এখানে বলেছিলেন ভেরি গুড, থাম্বনেল দেখে দেখলে ডুবে যাবে, এই রিলেটেড একজন কমেন্ট করেছেন। থাম্বনেলটা তো ইচ্ছা করেই এমন করে দাও যে যেদিকে আগামী দিনে বাজারে যাবে তার সপেক্ষেই কথা বলে নিজেকে সঠিক প্রমাণ করবে। এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি, ঠিক আছে? খুব ভালো একটা রিভিল করেছে ইনি। সবাই এরকম করে নিজের সঠিক প্রমাণ করে, মানে বলছে আমি থাম্বনেলটা এমন করে দিই যাতে মার্কেট কি উপরে যাবে নাকি এটা একটা ফেক র্যালি,
দরকার নেই, আপনাদের জন্য আমি ভিডিও বানাই না যারা থাম্বনেল দেখেন, আমি যারা ভিডিও পুরো দেখে লয়াল অডিয়েন্স তাদের জন্য ভিডিও বানাই। যা খুশি বলে নিন, কি ফারাক পড়ে আমার, ভিডিও আমি বানাবো নিজের মতো, অ্যান্ড যারা দেখে তাদের জন্যই বানাবো, সিম্পল অ্যাজ দ্যাট। আপনার জন্য বানাই তো না, কে বলেছে? আপনাকে বলেছে আমি আপনার জন্য বানাই? আপনার জন্য তো বানাই না। আপনার শুধু থাম্বনেল স্ক্রল করতে থাকুন, লাইফে কিছু করতে হবে না আর। তো আমি এটা কেন বলি, বিকজ এখানে যদি উপরে বলেই দিই তাহলে দের ইজ নো পয়েন্ট যে ভিতরে অ্যানালাইজ করে পুরোটা বলার। তাহলে আমি শুধু পোস্ট করে যাই, শুধু টেলিগ্রামেই পোস্ট করে যাই, তাহলে আরো ভালো। তো ওই জন্য থাম্বনেলটা আমি টু সাইডে রাখতেই পারি, বাট ভিতরে কোনো সময় যেখানে লিখছে না দুদিকের মধ্যে যে কোনো একটা হবে তো প্রমাণ করা যাবে। যারা যারা লয়াল অডিয়েন্স তারাই নিচে কমেন্ট করুন যে আমি কোনোদিন টু সাইডেড বলেছি কিনা। আজকেও ইভেন টু সাইডেড বলিনি। আমি কি বললাম, নেগেটিভ আমি বেশি লাগছে না, পজিটিভই লাগছে, মানে এটা ওয়ান সাইডেডই বলছি, ঠিক আছে? তো ওয়ান সাইডের অ্যানালিসিস আমার ভিডিওতে আমার চ্যানেলে পাওয়া যায়, বাকি অনেকের হয়তো পাওয়া যায় জানি না তাদের অ্যাকিউরেসি কি, বাট আমার চ্যানেলে ওয়ান সাইডের অ্যানালিসিস আপনি পাবেন। হয়তো নতুন ভিউয়ার তাই জন্য কিছু বললাম না। একজন কমেন্ট করেছেন ইওর ফিজ মিউচুয়াল ফান্ডস বাগেরায় আমাদের কোনো এক্সট্রা কোনো হিডেন চার্জেস বা ফিজ এক্সট্রা করে কিছু নেই, যেটা এএমসি আমাদের পে করে। টাটার ফান্ড দিচ্ছি, এইচডিএফসি ফান্ড দিচ্ছি, তো ওরা তো কিছু পে আউট দেবে, ওটাই আমাদের চার্জ, আর এক্সট্রা কোনো চার্জেস নেই। অ্যান্ড মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আর এই চার্জের মধ্যে আমরা খুব খরচা করি, প্রচণ্ড খরচা করি। আমাদের এমপ্লয়ি বসিয়ে আমাদের রাতের বেলা কেউ ইনভেস্টমেন্ট করতে চাইলে বা ডাউট ক্লিয়ার করার জন্য আমাদের এমপ্লয়িজ দেওয়া থাকে, সবাইকে 2-3টা করে নাম্বার দেওয়া থাকে, আমরা খরচা করি। এমন না যে ইনভেস্টমেন্ট করলাম আমি একমাত্র ইন্ডিভিজুয়ালি বসে থাকলাম, প্রচণ্ড আমরা খরচা করি, ঠিক আছে? আরও খরচা করবো সামনের দিনে। মিনিমাম ইনভেস্টমেন্ট এমন কিছু হয় না, মিউচুয়াল ফান্ডের মিনিমাম ইজ ডিপেন্ডিং আপন ইয়ার গোল। হ্যাঁ, বাট এমন যেন থাকে যেন এসআইপি এমন মিনিমাম যেন 5,000 হয়, লামসাম যেন মিনিমাম 2 to 5 lakhs হয়, এইরকম যেন গোলটা একটু ঠিকঠাক হয় স্টার্টিংয়ের জন্য। বন্ডসের ক্ষেত্রে মিনিমাম এখনের জন্য 5 lakhs, খুব ট্রাই করছি এটা যেন একটু রিডিউস করার, যদি হয়ে যায়। এখনের জন্য সিকিউরড বন্ডসে 5 lakhs। আমরা পিএমএস এ ইকুইটিতে কাজ করি না, যদিও থাকে বাট কাজ করি না। ডেট পিএমএস এ ইজ 50 lakhs। ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3 এআইএফ, ক্যাট 2 বেশি কাজ করি আমরা। ক্যাট 2 এআইএফ এ ইজ মিনিমাম ইজ 1 crore উইদিন 1 year, 25 lakhs per quarter। প্রি আইপিও স্টকসে ইনভেস্টরদের জন্য 3 lakhs, নন ইনভেস্টরদের জন্য 5 lakhs। ফার্স্ট যে রিসার্চটা আমরা লাস্ট 1 year দেখে করেছি সেটা আর পাবেন না কেউ, এটা অলরেডি বুকড। এখন যদি কেউ ফোন করে নাম লেখাতে চান তো নেক্সট রিসার্চ যখন আমাদের 6 মাস থেকে 1 বছর পর রেডি হবে তখন পাবেন, ঠিক আছে? প্রি আইপিও স্টকস গিফট সিটির জন্য অনলি $5,000 ইন্ডিয়ান রুপিতে, কারেন্টলি ডলার হিসাবে 5 লাখ টাকার মতো। এটা হচ্ছে আউটবাউন্ড, আর ইনবাউন্ডের জন্য $10,000 বা 10 lakhs। এসআইএফ এর জন্য 10 lakhs মিনিমাম, এগুলো সব মিনিমাম লিখছি। ভিসি ফান্ডের জন্য 1 CR, আর্লি সিড ফান্ডস এর জন্য 10 CR, এগুলো হচ্ছে মিনিমাম ইনভেস্টমেন্ট। ব্যাস, বাকিটা গোলের উপর, আপনার কোনটা দরকার না দরকার পরের উপর। আপনাকে বন্ডের জন্য 10 লাখ টাকা দেবো, প্রতি মাসে 9,000 টাকা পাবো। দি অ্যান্সার ইজ ইয়েস, প্রত্যেক মাসে 9,000 টাকা পাবেন। এই 9,000 টাকা থেকে এসআইপি আপনি করে দেবেন, এটা এটা হবে তো? হ্যাঁ। তো একটা এনজের অ্যাকাউন্ট এসআইপির জন্য খুলতে হবে ফার্স্টে, যেখানে আপনার বন্ডের ডিরেক্টলি আপনি ধরুন গ্রোথে ডিম্যাট হোল্ডিংসে দিয়ে করতে চান, তো গ্রো স্টেটমেন্টে দেখবেন 9,000 টাকা ডিরেক্ট ব্যাংকে ক্রেডিট হবে। এই ব্যাংকে ক্রেডিট হলো ধরুন 1 তারিখ, এসআইপি ডেট রাখলাম 5 তারিখ, তো সেটাই আমি ঠিকঠাক অ্যাগ্রেসিভে টাকা দিয়ে আমি বন্ড ইয়েতে দিয়ে দিলাম, এনজিওতে মিউচুয়াল ফান্ডে দিয়ে দিলাম, সেটাই বাড়তে থাকলো। বাট বয়স যদি 25 হয়, 2-3টে আমার সাজেশন আছে। এখন বেকার, ভেরি গুড, এটা লিখেছেন খুব ভালো। 2-3টে জিনিস আছে সাজেশন। একটা হচ্ছে এটা তো করতেই পারেন, বাট এটাতে কি টাকাটা সেফ থাকলো। 10 lakhs যদি সেফ রাখতে চান তো ওয়েল অ্যান্ড গুড, বাট এখানে বেশি গ্রোথ হবে না, হবে বাট কম গ্রোথ হবে, রিস্ক কমে যাবে। কিন্তু 10 লাখ যদি একবারে মিউচুয়াল ফান্ডে দিয়ে দেন, শুধু গ্রোথ চাই আপনার, এর মধ্যে 10 lakhs আমি কিছু ধরুন গিফট সিটিতে দিলাম বা প্রি আইপিওতে দিলাম, আর বাকি আধারে এমএফ এ দিলাম, এরকম করে ভালো করে গ্রো হবে 2-3টে সেগমেন্টে। অ্যান্ড তাহলে পুরো 10 লাখ টাকাটাই 10 বছরের জন্য টাকাটা পুরো খাটার জন্য পাবে। আর এখানে পুরো 10 লাখ টাকা পাচ্ছে না খাটার জন্য, এখানে 9,000 করে জাস্ট পাচ্ছে, ঠিক আছে? এটা হলো। অ্যান্ড যদি আপনি বেকার হন, আমি বলবো 9,000 থেকে এসআইপি করুন 6,000 বা 5,000, বাকি 3 থেকে 4,000 আপনি নিজের উপর ইনভেস্ট করুন, কোনো কোর্স করুন, করে এই বেকারত্বটাকে হাঁটান। অ্যান্ড নিজের ভালো কিছু করে, কোনো জায়গায় কোর্স করে, কোনো কোর্স শিখে, কোনো কম্পিউটারের কোর্স হোয়াট এভার শিখে 20-25 হাজার টাকার মায়না নিন, নিয়ে এসআইপিটা দেখুন অটোমেটিক্যালি আর এখান থেকে করতে দরকারই পড়বে না, নিজে থেকেও করতে পারবেন 10,000 টাকার এসআইপি। তো নিজের উপর ইনভেস্ট করুন, বেকারত্বটাকে আগে হাঁটান, তারপরে আপনি যা খুশি করতে পারবেন। বাট হ্যাঁ, প্রোটেক্ট করার জন্য আপনি বন্ডসে
ইনস্ট্যান্ট এনি টাইম আপনি সিকিউর বন্ডসে করতে পারেন। বলে রাখি আমরা শুধু সিকিউর বন্ডসেই কাজ করি, অ্যান্ড আমরা আনসিকিউর বন্ডসে কাজ করি না, যেগুলো ব্যাক বাই অ্যাসেটস সেইগুলোতেই আমরা কাজ করি। তো আই থিঙ্ক আপনাদের সব ডাউটস ক্লিয়ার করতে পারলাম। যদি কন্ট্যাক্ট করতে হয় অ্যাজ আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমাদের চাই, তাহলে 7003684863, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। রাত 8টা থেকে 10টার মধ্যে রবিবার ছাড়া ফোন করতে পারেন। আর একটা আছে এখানে নাম্বার 6289541836, কৌশিককে করতে পারেন, যে কাউকে করবেন। যদি কল একবারে না পান কোনো অসুবিধা নেই, ভাবেন ব্যস্ত, 1-2বার করলেই হবে, আমরা রাত 11:30টার মধ্যে কল ব্যাক করে নিই। অ্যান্ড যদি কেউ অনলাইনে রেজিস্টার করতে চান, কিছু স্টার্ট করতে চান, একটু দেরি হয়, টাইম কনজিউমিং, আগে থেকে বললাম, বাট ফোন করে আধার প্যান পাঠিয়ে আমাদের ফোন করে আমরা অ্যালট করে দেবো একজনকে, সে অ্যাকাউন্ট খুলে করে দেবে স্টার্ট। যদি অফলাইনে, প্রেফারেবল অফলাইনে আমাদের অফিসে এসে দেখা করতে চান, তাহলে বুধবার বা শুক্রবার দেখে 3টে থেকে 5টার মধ্যে দেখা করতে পারেন। আগের দিন ফোন করে লোকেশন নিয়ে নেবেন, অ্যান্ড তারপরে গোল ডিসকাস করে উই ক্যান স্টার্ট, যে কোথায় কোথায় কোন জায়গায় ইনভেস্টমেন্ট হবে। যদি কোনো নিচে কমেন্ট থাকে, ভালো করে নিচে কমেন্ট করতে পারেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটিকে শেয়ার করবেন, অ্যান্ড ভিডিওটিকে শেয়ার করবেন যদি এরকম কেউ প্যানিকে থাকে যে লাস্ট দিন কি হলো অ্যান্ড টিসিএস এর শেয়ার এরকম পড়ে গেল। ব্যাড টাইমস আহেড, যদি কেউ লাস্টে আউটার হোল্ডিংস দেখিয়ে নিতে চান, তো ইনভেস্টমেন্ট স্টার্ট করার পর আউটার হোল্ডিংস গুলো আমাদের দায়িত্বে আপনারা নিয়ে নিতে পারেন। আজকের জন্য এইটুকুই রাখছি। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।